নমস্কার, শুভ সন্ধ্যা। এসএসএমটি স্কুল কর্তৃক আয়োজিত সোমবারের বেলেডোনা পাঠচক্রে আপনাদের স্কুলকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনে আমরা 4 জন আলোচনা করার চেষ্টা করব। ডাক্তার নাজমুল সাকিব, ডাক্তার আব্দুল সাবির, ডাক্তার পরাগ কুমার বিশ্বাস এবং সাথে আমি। আলোচনার শুরুতেই আপনাদের অনুরোধ করব, আপনারা যদিও জানেন তারপরও নতুন অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মাস থেকে, তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের মাইক্রোফোন মিউট আছে কিনা একটু দেখে নেবেন, অবশ্যই মিউট রাখবেন। সম্ভব হলে ভিডিওটা অন রাখবেন যদি পরিবেশ থাকে। সেক্ষেত্রে কোনো প্রশ্ন সেশনের মাঝখানে যদি হয় বা চলে আসে অবশ্যই লিখে রাখবেন এবং সেশনের শেষে আপনারা সেই সুযোগটা পাবেন প্রশ্নটা করার। হ্যান্ড রাইজ করবেন না। বিশেষ করে যারা মোবাইল থেকে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো মোবাইলটা সামনে রেখে আপনারা শুনুন এবং যতটুকু সম্ভব নোট করুন। মোবাইলে হাত দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন হলে প্রয়োজন নেই, হাত দেবেন না। এবং নতুন কিছুই বলার নেই, আপনাদের সবই জানা। আমি আমার সেশনের শুরুতেই আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক তথা আমাদের গুরু ডাক্তার কল্যাণ কুমার সুর স্যার এবং গুরুমা আমাদের স্কুলের প্রেসিডেন্ট ডাক্তার মন্দিরা সুলতান ম্যাডামকে আমি প্রণাম জানাচ্ছি। আমি প্রথমেই আলোচনা করার জন্য অনুরোধ করব ডাক্তার নাজমুল সাকিবকে। আমার মনে হচ্ছে উনি যুক্ত আছেন আমাদের সাথে। জি, আমি যুক্ত আছি। আমি আমার একটা ছোট্ট কেস শেয়ার করতে চাইছিলাম আপনাদের সাথে, যেটা গত 28 তারিখে আমার কাছে এসেছিল। রোগীটা প্রায় 4-5 মাস ধরে এই কষ্টে ছিল। রোগীটা বাচ্চা মেয়ে, তার বয়স 13 বছর। একটা মাদ্রাসায় পড়াশোনা করছে, আমাদের হাফিজি পড়ছে আর কি, যাকে বলা হয়। তাকে নিয়ে তার প্রচন্ড পেট ব্যথা করে, পিঠ ব্যথা করে, পা এইরকম। তবে বিষয় হচ্ছে এই ব্যথাগুলো তার হয় স্কুল বা মানে মাদ্রাসা চলাকালীন সময়। মাদ্রাসার সময় যদি পার হয়ে যায়, ধরে নেন সকালবেলা মাদ্রাসায় যাওয়ার সময়, মানে স্কুলে যাওয়ার সময়, আমরা মাদ্রাসা বলি কারণ ইসলামিক মাদ্রাসা, তাই তো সকালবেলা মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত তার ব্যথাটা করে। যদি কোনোদিন ডিলে হয়ে যায়, হয়তো ব্যথার কারণে যেতে পারছে না, তাহলে কিন্তু তার ব্যথাটা আস্তে আস্তে 2 ঘন্টাও লাগে না, প্রায় 1 ঘন্টার মধ্যে ব্যথাটা কমে যায় এবং পুরো দিন ভালো থাকে। আবার তার পরের দিন ঠিক ওই রকম সময় ব্যথাটা যখন মাদ্রাসায় যাওয়ার সময় হয় তখন ব্যথাটা শুরু হয়। আবার মাদ্রাসায় যদি থাকে তাহলেও তার ব্যথাটা কন্টিনিউ থাকে, আবার বাড়িতে থাকলে ব্যথাটা থাকে না, এই রকম বিষয়। তো রুগীটা আমার সামনে যখন আসলো, আমি তাকে দেখলাম, রুগীটা অনেকটাই চুপচাপ বসে আছে। আমি বারবার জিজ্ঞেস করলাম, কি মা, তোমার সমস্যা কি বলো? তো সে খুব আলতোভাবে, কি না তো আমার মাজা ব্যথা করছে, মোট কথা সে খুব একটা বলছে না, বারবার খুব জোর করার পরে বলছে। তখন তার মা বলল এই সব ঘটনাগুলো, যে আসলে ওর কষ্টটা মাদ্রাসা যাওয়ার আগ দিয়ে এরকম পরিস্থিতি হয় এবং নিয়মিতই হচ্ছে দেখছি। আমি অনেক ওঝার কাছে গেছি, ওদেরকে দেখিয়েছি, অনেক জায়গায় হোমিও ওষুধও খেয়েছি। বাচ্চাটা একটু গরিব, কারণ তার বাবা হঠাৎ গত 8 মাস আগে প্রায় মারা যায়।
তারপরের থেকে তাদের পারিবারিক অবস্থা বেশ খারাপের দিকেই। দুই বোন দুইজনেই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার বেতনে তারা ঠিকভাবে দিতে পারে না। তো এই পরিস্থিতিতে হ্যাঁ, বিষয় হচ্ছে মেয়েটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট। যতটা পড়া দেওয়া উচিত তার চাইতে বেশি দেয়, কিন্তু এই কিছুদিন থেকে সে পড়াটা তার শারীরিক কষ্টের কারণে দিতেও পারছে না, অথচ নিয়মিত কিন্তু মাদ্রাসায় যাওয়ার চেষ্টাও করে। তার বাবার খুব ইচ্ছা ছিল তাকে কোরআনের হাফেজ বানানোর, এবং মেয়েটা সেভাবে খুব চেষ্টা করে। এই কথাগুলো তার মা আমাকে বুঝিয়ে বলল। তো সেইখান থেকে আমি যেহেতু রুগীর সামনে চুপচাপ, আমি ওর মায়ের কথাতেই একটা মেডিসিন দিলাম। যদি কেউ এখানে বলতে চান এই কথাগুলোর প্রেক্ষিতে। কারণ বাচ্চাটা কিছুই বলছিল না, এই বিষয়টা তার মাই আমাকে তুলে ধরলো পুরোটা, আপনারা হ্যান্ড যে রাইজ এরকম করতে তার। পারেন। হ্যাঁ, জি, আমি বলছি আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, যারা এটার অ্যান্সার দিতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। দাদার ভাষাটা যদি বুঝতে পারেন, কারো যদি বুঝতে অসুবিধা হয় সে আবার রিপিট করতে বলতে পারেন। রিপিট প্লিজ। রিপিট প্লিজ। আচ্ছা, বাচ্চাটা আমার কাছে আসার পর বাচ্চাটা চুপচাপই ছিল। তাকে বারবার জিজ্ঞেস করে তার থেকে কথা বের করতে হচ্ছিল। বাচ্চাটার সমস্যা হচ্ছে, বাচ্চাটার প্রচন্ড পেট ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, পা ব্যথা, কোমর থেকে নিচের দিক প্রচন্ড ব্যথা হয়, এবং এত ব্যথা যে বাচ্চা কান্নাও পর্যন্ত করে। কিন্তু সেটা কখন হয়? যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন। এমনকি স্কুলে পড়াশোনা করা অবস্থাতেও তার কষ্টটা হয়। হ্যাঁ, তবে সেটা যদি বাড়িতে থাকে অথবা দেখা গেছে স্কুলের টাইম ওভার হয়ে গেল, যাওয়ার সময়টা পেরিয়ে গেল, তখন এই 1 ঘন্টার মধ্যে ব্যথা শেষ, পুরো দিন আর কোনো ব্যথা নাই। আবার দ্বিতীয় দিন স্কুলে যাওয়ার সময় আবার স্কুলে থাকা অবস্থাতে ব্যথাটা হয়। তো যেহেতু বাচ্চাটা সেরকম কিছু বলছে না, বুঝিয়েও বলতে পারছে না তার অসুবিধাগুলো, কষ্টগুলো, কারণ একটু লাজুক প্রকৃতির। আশিস স্যার মনে হয় যে বুঝে নিয়েছেন, তাহলে কি আর বলার দরকার আছে? না, আর বলার দরকার নেই। বয়স আচ্ছা, কত ঠিক আছে। বাচ্চাটা? 13 বছর। ডাক্তার আশিস মজুমদার, বলুন। হ্যাঁ, নমস্কার দাদা। আমি এখানে ভাবছি মেয়েটা আসলে ম্যানিপুলেটিভ। এখানে আমি ধরছি ফেইনিং সিক টু বি, সিক ডিজায়ার টু বি, ফেইনিং সিক টু বি, সিক ডিজায়ার শোবিং, আর একটা হচ্ছে পিটি সার্সেল। এই দুটো মিলে আমি ভাবতেছি ট্যারেন্টুলা। আমি কি এটার উত্তর দিব আশিস স্যারের? আর একজন হ্যান্ড রেজ করেছেন, ডাক্তার ইব্রাহিম। আমরা দুইজনের উত্তরটা নিয়ে, শুধু বেশি নেব না। স্যার, আমি বলছিলাম বাচ্চাটা হচ্ছে আপনার পালসেরিলার, অ্যানসারিং অ্যাভারশন টু অ্যান্সার এবং ডেলুশন অ্যালং বিং মাইল্ডনেস আর রিজার্ভ ইয়ার ইন ওপেন। এসব দিক দিয়ে আমি পালসেটিলাই ভাবব। ওকে স্যার। হ্যাঁ, নাজমুস। আশিস স্যার যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন। তবে অবশ্যই আমরা রুগীকে দেখব, সাথে
রোগীর মনের কথাগুলোও কিন্তু ভাবার চেষ্টা করব, যেটা আমাদের খুব হেল্প করে। সেইখানে রোগী কিন্তু আসলে ফেনিক্সিক ঠিক আছে, কিন্তু কেন যেন সে খুব কষ্ট পাচ্ছে, সেটা কিন্তু সে বহিঃপ্রকাশ করছে এবং আসলেই কষ্ট হচ্ছে তার। সে হাঁটতে পারছে না, পেট ব্যথায় কান্না করছে, এরকম আরো আনুষঙ্গিক বেশ কষ্ট আসলেই হচ্ছে তার। এবং আমরা যে তার মনের কথা বলছি, রোগী কিন্তু স্কুলে আসে বন্ধ করছে না, বাধ্য হচ্ছে বন্ধ করতে, তারপরেও সে আসছে। আসার পর সে কষ্ট থাকা সত্ত্বেও পড়াশোনা করছে, পারছে না তারপরেও চেষ্টা করছে। তো এই জায়গাতে আমি আসলে এই জাতীয় রুব্রিক গুলা নিয়ে আমি ভেবেছিলাম। এইখানে দেখেন তার বাবার যে ইচ্ছা যে তাকে হাফেজ বানাবে, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। তার বাবা মারা গেছে, মারা যাওয়ার কারণে তার খুব ইচ্ছা এবং চেষ্টা বাবার ওই মনের ইচ্ছাটা, আশাটা পূরণ করার জন্য। এবং তার জন্য সে কি করে, খুব পড়াশোনা করে, খুব চেষ্টা করে, কিন্তু পারে না, ভাবে আমি কিভাবে কি করবো। এই বিষয়গুলো যুক্ত ছিল। আমি এতটুকুই বলতে চাইছি। জি দুলাল স্যার। হ্যাঁ দাদা, রুব্রিকটা তাহলে কি আপনি করে দেন? হ্যাঁ, আমি লোকেশ দিয়ে দিচ্ছি। ওকে, জি আপনি। আমি দিয়েছি কিন্তু যায়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে। চলে এসেছে মেসেজে। হ্যাঁ এসেছে। ঠিক আছে। এবং আজকে কয়দিন হলো? আজকে 6-7 দিন হলো। রুগী এসেছিল কালকে, বেশ ভালো আছে। যদিও তার মা কমপ্লেন করলো আমাকে যে ডাক্তারবাবু ব্যথা কমছে না, এই না ওই না ওই না। আমি বললাম যে নিয়ে আসেন আপনার মেয়েকে, কথা বলি, হতে পারে জানার কমতি থাকতে পারে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম, বললো যে পায়ের ব্যথা এখন সেরকম নাই, পিঠ ব্যথাটা একটু আছে, এরকম ভাবে, কিন্তু অনেক কম। আমি বললাম আগের মতো? বলছে না আগের মতো তো নাই। তো তুমি পড়াশোনা করতে পারছো? বলছে হ্যাঁ আমি এখন আগের মতো পারিনি এখনো, কিন্তু আমি পড়তে পারছি। ভালো আছে। স্যার জি একটা কথা অবশ্যই। বলবো? জি অবশ্যই। আচ্ছা, আপনি বললেন যে ওনার স্কুল যাওয়ার সময়তেই ব্যথা হচ্ছে। জি স্কুল থাকাকালীন ব্যথা হচ্ছে, স্কুলের টাইম ওভার হলেই আর ব্যথা থাকছে না। হ্যাঁ, 1 ঘন্টা বলতে ব্যথাটা শেষ হয়ে যাচ্ছে। জি সারা দিন রাত আর থাকছে না, আবার হ্যাঁ স্কুল টাইমে আসছে। এবং যেদিন ছুটি জি থাকছে, যেদিন ছুটি থাকছে আমার মনে হয় সেই দিনও হচ্ছে না। তাহলে না। এইটা কি একটা টাইম ফ্যাক্টর হবে না? এটা কি একটা চিন্তা ভাবনা কিছু করবো না এইটা নিয়ে? তার পার্টিকুলার ওই টাইমটাই হচ্ছে, আর বাকি সময় ভালো থাকছে। তার যদি গ্রস প্যাথোলজি কিছু চেঞ্জ হতো, তাহলে নিশ্চয়ই সারাদিন সে ভালো থাকতো না। হুম। এটা কিন্তু একটা ভাবাচ্ছে, এটা কিন্তু চিন্তা করছি। সুন্দর স্যার, হ্যাঁ সুন্দর বলেছেন। এখানে ছোট করে শুধু একটু বলি, টাইমটা ধরতেই পারি, কিন্তু যেহেতু তার মধ্যে ইমোশন পার্ট নেই, আমি ওর মধ্যে ঢুকবো না। এইবার ধরেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে যে মাদ্রাসায় ক্লাস শুরু হয়, ক্লাসটা যদি 2 ঘন্টা পরেও শুরু হয় কোনোদিন, অনেক সময় দেখা যায় না যে প্রথম পিরিয়ডটা আজকে আমাদের ক্লাস নেই, দেরিতে আসা হয়েছে, সেদিন কিন্তু ওই 2 ঘন্টা পরেই ব্যথা হচ্ছে। স্কুল ফোবিয়া বলে কোনো কিছু নেওয়া যেতে পারে? স্কুল ফোবিয়া? হ্যাঁ আপনি বলতেই পারেন, আপনি যদি রোগের নামকরণ করেন আপনি বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা 1 মিনিট, আমি একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম অনলাইনে।
যদি 1 মিনিট একটুখানি বলা হয় হ্যাঁ কথাটা। অবশ্যই স্যার, বলেন। নাজমুসদা ও ও, স্যার ও একটা রোগীর বিষয় স্যার। আহ, ও স্কুল যাওয়ার মানে স্কুল যাওয়ার ঠিক আগ মুহূর্তে, মানে যখন ধরে নিন হয়তো সকাল বয়স কত? 13 বছর। আচ্ছা ঠিক আছে। দেখা গেছে স্কুল যাওয়ার সময় সকাল 7টা, এই সকাল থেকে তার ব্যথা শুরু হয়ে যায়। তার মাজা ব্যথা করে, তার পিঠ ব্যথা করে, তার পায়ের সাইড ব্যথা করে, পেট ব্যথা করে এই সময়। এবং সেটা যদি স্কুল টাইম পার হয়ে যাচ্ছে, তার 1 ঘন্টার মধ্যে ধরে নেন ব্যথাটা কমে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং পুরো দিন নাই। এখন এই ব্যথা নিয়েও যদি সে স্কুলে যাচ্ছে, স্কুল কিন্তু ছাড়ছে না সে, তারপরেও খুব বেশি কষ্ট না হওয়া পর্যন্ত সে স্কুলে যাচ্ছে। স্কুল গেল, যতক্ষণ স্কুলে থাকছে ততক্ষণ ব্যথাটা থাকছে তার। যতক্ষণ স্কুলে থাকছে ততক্ষণ ব্যথাটা থাকছে, এবং ওই ব্যথা সহকারেই সে পড়াশোনা করছে, পারছে না তারপরেও চালিয়ে যাচ্ছে। এবং দেখা গেছে যে ওই ছুটির দিন তার ব্যথাটা সেরকম নাই। তবে এর পিছনে একটা বড় বিষয় আছে যে তার বাবা গত 8 মাস হলো মারা গেছে। তার বাবার খুব ইচ্ছা ছিল তাদেরকে কোরআনের হাফেজ বানানো, এবং তার বাবা মারা যাওয়ার পরে দেখা গেছে যে তখনও তারা মাদ্রাসায় পড়তো। এখন ওই বিষয়টা নিয়ে খুব আগ্রহ সহকারে তার বাবার ইচ্ছাটাকে পূরণ করতে তারা খুব উৎসাহী এবং চেষ্টা করছে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের এই সমস্যাটা দেখা দিয়েছে যে তারা প্রায় 5-6 মাস ধরে মাদ্রাসায় যাচ্ছে, ক্লাসও করছে, কিন্তু খুব কষ্ট পাচ্ছে। এতটুকুই স্যার। তাহলে তো স্কুল ফোবিয়া হলো না, না উল্টোই স্যার, ঘুরে গেল। একদম স্যার। আমরা ওখানে স্যার রুব্রিক গুলো দিয়েছি, হ্যাঁ। নাজমুসদা দিয়েছেন, রুব্রিক গুলো একবার দেখে নেন স্যার। নিউলি ভাবা হয়েছে এটা। আপনার মিউট আছে স্যার। আপনার মিউট স্যার, মিউট আছে। ডক্টর দুলাল স্যার, আপনি একটু বুঝিয়ে দেন রুব্রিক গুলো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। মানি হিয়ার ওইটা কেন দেওয়া হলো স্যার, ওটা একটু বলবেন? হ্যাঁ, বুঝিয়ে দেবে নিশ্চয়ই, ডক্টর দুলাল স্যার বুঝিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। এখানে আসলে আমি যতটুকু দেখেছি আমার সামনে, ততটুকু কিন্তু ওইভাবে উপস্থাপন আমি করতে পারবো না। সেটা আমার ক্ষেত্রে না, এটা দেখেছি অন্যদের ক্ষেত্রেও এরকমটা কিছুটা সমস্যা হয়। মানে হুবহু কিন্তু উপস্থাপন করা সম্ভব হয় না, কিছুটা মিসিং হয়। আবার যেগুলো জেস্চার থাকে বা আরো যেগুলো থাকে ব্যাপার, অবজারভেশনের যেগুলো পার্ট, সেগুলো কিন্তু উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। হুবহু যা বলে সেটাতেও কিছুটা গন্ডগোল থাকে, কারণ সরাসরি তো আমরা ওইভাবে রেকর্ড বাজাতে পারি না। আমরা রোগীর কথাকে একটা জায়গায় নিয়ে এসে আলোচনা করার চেষ্টা করি। তো এই বাচ্চাটার ক্ষেত্রে যে রুব্রিকগুলো ধরা হয়েছিল, সেখানে দেখেন অ্যাম্বিশন, মাস অ্যাম্বিশিয়াস, এটা আমরা অ্যাম্বিশন ইনক্রিজ দিয়ে সিনথেসিসে পাবো। অ্যাম্বিশন ইনক্রিজ এখন ওইভাবে আছে। তার অ্যাম্বিশনটা কোথায়? অ্যাম্বিশনটা হলো বাবার যেই আগ্রহটা ছিল তাকে হাফেজ বানাবে, কোরআনে হাফেজ বানাবে, তার লক্ষ্য ছিল। কেন? এটাতে ধর্মীয় কিছু তো কারণ আছে, যেটা আমি সঠিক জানি না কতগুলো কারণ। তবে আমি মনে করি যে এটা তাদের জন্য সম্মানজনক, বা এটা তাদের জন্য একটা ভালো একটা কিছু সব দিক থেকেই। এবং বাড়িতে একটা হাফেজ থাকলে একটা আলাদা একটা সুনাম বয়ে আসে, যে হ্যাঁ অমুকের ছেলেটা হাফেজ, এরকম একটা আছে। আরো ব্যাপার হয়তো ভালো করে আপনারা জানেন আমার সাথে হয়তো বা। তো আমি অতটুকু মনে করি যে এটা একটা মানে ব্যাপক একটা সম্মান বহন করে এই জায়গাটাতে। তো এবং এটা একটা গর্বের বিষয়। আবার যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে কিন্তু এটা অনেক পুণ্যের একটা কাজ, কাউকে বানানো বা নিজে তৈরি হওয়া, এরকম ব্যাপার। তো সেই জায়গাটা, এইটা তার বাবার ইচ্ছা ছিল, কিন্তু বাবা তো গত হয়ে গেলেন। বাবা গত হওয়ার আগে কিন্তু এই অসুখটা ছিল না, এই রোগটা ছিল না তার। এবার গত হওয়ার পর থেকে কিন্তু 2 মাস পর থেকে মোটামুটি তার কিন্তু এগুলো শুরু হলো। সে কিন্তু আগে থেকেই ভালো স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট হিসেবে কিন্তু সে খারাপ না, এখনো ভালো, কিন্তু আগে চাইতে মনে হচ্ছে তার প্রচেষ্টায় আরেকটু অগ্রগতি আছে।
আরো মনে হচ্ছে যে একটু জোর দিচ্ছে। কেন? ওই বাচ্চার কাছ থেকে এই তথ্যগুলো বাচ্চার মায়ের কাছ থেকে পাওয়া গেছে যে বাবা যেটা চেয়েছিল আমরা সেটা করব, আমরা ভালো করে করবো। এটা বাবার জন্য খুব গর্বের, বাবা ওখান থেকে এটাতে তার তৃপ্তি বা সুখটা পাবে। বাবা যেটা চেয়েছিল সেটা আমরা, বাবার নাই তো কি হয়েছে, আমরা সেটা করব। বাবা যেটা সম্মান বা বাবার যেটা চাচ্ছিলেন আমাদের কাছে, সেটা আমাদের বাবাকে দেব, আমরা এটা করে দেখাবো। এই ব্যাপারটা ছিল। এটা করতে গিয়ে অতিরিক্ত চাপ নিয়ে ফেলছে, অতিরিক্ত অ্যাংজাইটির মধ্যে পড়ে যাচ্ছে। ভালো স্টুডেন্ট, কিন্তু এবার পড়াশোনায় কিন্তু একটা যেটা বললেন যে ফোবিয়া, ওই ফোবিয়া টাইপের ব্যাপারটা কিন্তু পড়াশোনার মানে এটা ম্যানিয়ে হয়ে গেছে। ফোবিয়া এখন বলবো না, পড়াশোনার কথা হলেই কিন্তু এরকম হচ্ছে, স্কুলের টাইম হলেই হচ্ছে, স্কুল টাইম শেষ আর কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। যেদিন বন্ধ সেদিন কোনো প্রবলেম নাই। সাধারণত আমাদের দেশে যেগুলো আমরা দেখছি, অনেকগুলো বেশি টাইম পেয়েছি, মাদ্রাসায় অত্যাধিক চাপ দেওয়া হয়, প্রচন্ড কিন্তু চাপের মধ্যে রেখে তাদের পড়ানো হয়। আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এরকম পেয়েছি, এবং ম্যাক্সিমাম মাদ্রাসায় কিন্তু এই রিপোর্টটা আমাদের এখানে আমরা দেখতে পাই। তাদেরকে খুব চাপের মধ্যে রেখে পড়ানো হয়, খুব পড়াশোনা তাদের, এবং অনেক বই বা অনেক কিছু মুখস্থ করাতে হয়, এবং ছোট ছোট বাচ্চাদের উপরে চাপটা পড়ে। আমি প্রথমে ভেবেছিলাম যে ব্যাপারটা এরকম, এরকম হলেও তো ব্যাপারটা ঠিক আছে, কিন্তু শুধু ততটুকুই না, বাবার যে স্বপ্ন ছিল সেইটা পূরণ করতে সে কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। এইটা তার এখন একটা অ্যাম্বিশন হয়ে গেছে, আমার করতে হবে এইটা। তার কাছে মানিটা কি? সম্মান, ইজ্জত, ভ্যালু কার? শুধু তার না, তার বাবার মুখ উজ্জ্বল করবে। বাবা তো আর নেই, কিন্তু সে করবে। কিন্তু পারবো কি পারবো না, চেষ্টা কিন্তু করছে, আরো বাড়িয়ে দিয়েছে। ভয়, পারবো তো, ঠিকঠাক করতে পারবো তো, আমি কি দেখে দিতে পারবো তো, ভয়, আমার ওই ডেস্টিনেশন, আমার সে হাফেজ হওয়া, আমি পূরণ করতে পারবো তো। সে কিন্তু দেখেন সুন্দর চলছিল, বাবা গত হওয়ার আগে কিন্তু সুন্দর, কোনো জায়গায় কিন্তু অসুবিধা হয়নি। 13 বছর, ও বেশ কয়েক বছর থেকে কিন্তু মাদ্রাসায় আছে, রেজাল্ট কিন্তু খারাপ নাই। এখন হচ্ছে, তার মানে এখন ভয় পাচ্ছে সে, এবং সব সময় অ্যাংজাইটির মধ্যে থাকছে। নিচে যে রূপটা আমরা সরাসরি নিয়েছি একদম, যে অ্যাংজাইটি চিলড্রেন ইন স্কুল, চিলড্রেন অ্যাবাউট দেয়ার লেসন, তাদের লেসন সম্বন্ধে। এরকম অনেক বাচ্চার মধ্যে আমরা দেখতে পাই, ওরকম পড়ার কথা বললেই, বইয়ের কথা বললেই, অঙ্ক কষতে বললেই কিন্তু এরকম পেট ব্যথা এরকম শুরু হয়ে যায়, কোনো রোগ নাই তার, কিন্তু আমার এরকম একটা শুরু এরকম হয়ে যায়। কেস আছে। পেট ব্যথা, বমি হয়, কারো মাথা ঘুরে, অনেক কিন্তু প্রবলেম হয়, সত্যি সত্যি হচ্ছে। কিন্তু এই অ্যাংজাইটি থেকে চাপ নিতে পারছে না, মানে চাপ তাকে দেওয়া হোক বা না হোক, এখন কিন্তু সে অটোমেটিক নিজে থেকেই নিয়ে নিচ্ছে, ওই অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছে। পারবো তো। এখানে আরো অনেক রুব্রিক্স অ্যাড করা যায়, আমাদের ডাক্তার নাজমুল সাকিব একটাই নিয়েছিলেন, এবং যথেষ্ট কিন্তু ফলাফল আমরা পেয়েছি। যদিও এই রোগী এখন পর্যন্ত আমরা বলবো না যে একদম সম্পূর্ণ কিওর হয়েছেন, কারণ এখনো চিকিৎসাধীন, তবে বেশ উন্নতি আমরা এই কদিনে খেয়াল করেছি। তো আমি এখানে আর আচ্ছা, নতুন কিছু এই বলতে অনেক সময় ধরনেরই নিয়ে নিচ্ছি, কোনো একটা ধন্যবাদ। এর পাশাপাশি এরই একটা বিপরীত সেট বলছি, দেখেন কাছাকাছি অনেকটা মিল করতে পারবেন, শুধু এখানে একটু ধরন আলাদা। আশা করছি এটা আপনাদের শুনতে ভালো লাগবে বেশ। কেসটা, বাচ্চাটার বয়স, নাম হচ্ছে মৈনাক কর্মকার, বয়স 14 বছর, ক্লাস 8-এ পড়ে ছেলেটার কেসটা হচ্ছে একটু আগেরটার থেকে একটু অন্যরকম। শুনুন, বাবা মা সঙ্গে করে নিয়ে এসছেন, ক্লাস 8-এ পড়ে বাচ্চা। বাবা মা বলছেন, ডাক্তারবাবু এর খুব মাথার যন্ত্রণা হয় এবং প্রচন্ড মন খারাপ করে থাকছে। আমি প্রশ্ন করলাম, সর্বসময়ই কি এরকম করে থাকে? না না ডাক্তারবাবু, সর্বসময় নয়। তাহলে কখন? ওদের স্কুলে যখন কোনো নূতন টপিক পড়ানো হয় যেগুলো কিনা একটু কঠিন, তখনও ওখান থেকে চলে আসে, ভালোভাবেই আসে, আসার পর থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়, ঘুম হয়ে বসে থাকে, টেনশন করে প্রচন্ড, এবং বলে আমার দ্বারা এসব হবে না, এ হচ্ছে না, আমি পারবো না, আমার কি হবে, আমি এটা বুঝতেই পারছি না।
আমি যে কি করব আমি বুঝতে পারছি না, এত কঠিন পড়া। কিন্তু ছেলেটা পড়াশোনায় খুব ভালো, কিন্তু যখনই নতুন টপিক দিচ্ছে তখনই এই ধরনের সমস্যা। ওর বাবা মা তো খুব টেনশনে, কারণ ছেলের রোল প্রথমে যা ছিল ক্লাস 5 থেকে 6 ওঠার সময় সম্ভবত ও মনে হয় 3rd ছিল, তারপরে 7th হয়, 8-এ উঠেছে মনে হয় ওর রোল 17 না কত একটা এরকম বলছিল। তো অনেক পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওরা এই জন্য আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসে। তাহলে টপিকটা কি বললাম, আমি হিন্দিতে ছোট্ট করে বলার চেষ্টা করি। बच्चा जब आए उसका फादर ले आए, पेरेंट्स ले आए, फादर बोल रहा था कि सर मेरा बच्चा जो है वो बहुत अच्छा है, पढ़ने लिखने में बहुत बढ़िया है, लेकिन स्कूल जब जाते हैं ना तो जब नया कुछ टॉपिक होता है, वो जो टॉपिक ज्यादा हार्ड होता है तो उसका घर आकर देखते हैं हम लोग कि उसका हेडेक हो रहा है और उसके साथ बहुत ज्यादा टेंशन एंड बहुत ही बोरिंग तरह के रहते हैं, वो चुपचाप रहते हैं। हम लोग जब पूछते हैं क्या हो रहा है तो तब बोलता है मेरे से नहीं होगा। क्या होगा, अरे समझ में नहीं आ रहा है, कुछ क्या करूंगा कुछ समझ में नहीं आ रहा है, बहुत टेंशन है, नए नए लेसन दे दिया सर लोगों ने, क्या करूं हम, अभी हमसे नहीं होगा। रिजल्ट धीरे धीरे गिर रहा है, कैसा कि 5 से 6 होने, जब वो 5 से 6 था तब 3rd था, 6 से 7 7 ना 8 रोल हुआ, और उसके बाद 7 से 8 उठा, जब गया तो 17 हो गया। तो इतना ज्यादा प्रॉब्लम में है। आप लोग क्या सोच रहे हैं, আপনারা কি ভাবছেন বলুন এই কেস সম্পর্কে? এক দুজনের নেব, বেশি না, আমাদের সময় নেই, হাতে কম সময়, এখন অনেক কিছু আলোচনার আছে। এক থেকে দুজনের নেব, এনিওয়ান? কেস না বুঝতে পারলে তাও বলবেন, আর বুঝতে পারলে হ্যান্ড রাইজ করুন। হ্যালো, হ্যাঁ ডক্টর রাজ্জাক স্যার বলুন। স্যার স্যার এখানে যেটা বোঝা গেল যে নতুন কোন টপিক যখনই আসে তখনই তার এই সমস্যাটা হয়। একটা রুব্রিক আছে ওই যে ফেয়ার নিউ এন্টারপ্রাইজ। আচ্ছা, না স্যার ফেয়ার করছে না তো, স্যার ফেয়ার করছে না, নিউ পারসন। হ্যাঁ আপনার কথা বুঝতে পেরেছি, নিউ পারসন বাই ওটা কিন্তু ভয়, আরে ভয় করছে না, তখন খুব টেনশনে পড়ে যাচ্ছে কি হবে। আপনার ভাবনা খুব সুন্দর, কিন্তু এখানে ফেয়ার নেই স্যার, এখানে সে টেনশনে পড়ে যাচ্ছে কি হবে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এরকম একটা কন্ডিশন। ওকে, আমি কেসটাতে মহুয়া ম্যাডামকে একটু বলতে বলি। ম্যাম বলুন। তারপরে অ্যাংজাইটি নিউ থিংস হোয়েন সিইং করে আছে, সেখানেও লাইকোপোডিয়াম আছে, আমার তো মনে হচ্ছে এটাও লাইকোপোডিয়ামের কেস। ইয়েস, খুব সুন্দর ম্যাম, একেবারেই জিস্টে চলে গেছেন, বুঝে গেছেন যে আজকে লাইকোপোডিয়াম। আজকে না স্যার আজকে লাইকোপোডিয়াম না, বাট অ্যাংজাইটি নিউ থিংস করে আমি দিলাম আপনার ভার্সন অনুসারে। অবভিয়াসলি আমি এটাই বোঝাতে চাইছিলাম। দেখুন এখানে দারুণ কয়েকটা রুব্রিক, আমি দুলালদার থেকেই শেখা এটা। আমরা এখানে লাইকোপোডিয়াম 1M প্রেসক্রিপশন করা হয়েছিল, অনেক বেটার রেজাল্ট এসছে। রুব্রিক গুলো দেখুন আপনারা। ফার্স্ট রুব্রিক যেটা পূর্বে আলোচনা হয়েছে, সেম, মাইন্ড অ্যাংজাইটি চিলড্রেন ইন স্কুল চিলড্রেন অ্যাবাউট দেয়ার লিসন। লিসনটা মানে কি, অ্যামাউন্ট অফ টিচিং গিভেন এট ওয়ান টাইম অর আ পিরিয়ড অফ লার্নিং। একটা নির্দিষ্ট পড়ার বিষয় বা পড়াশোনার যে একটা টপিক, সেই টপিক নিয়ে তার দুশ্চিন্তা, তার পড়াশোনার জীবনটা নিয়ে দুশ্চিন্তা, নতুন পড়াশোনার কিছু একটা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমরা এই জায়গাটাই একেবারেই দুলালদা প্রথমেই বলেছেন যে একেবারে মানে কেসের সঙ্গে ডাইরেক্ট রুব্রিক এটা। তারপরে ধরা হলো কি করছে, সে বাড়ি এসে চুপচাপ বসে থাকছে, ঘুম হয়ে থাকছে, মাইন্ড ডিসকারেজড চিলড্রেন ইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসকারেজড? নিরুৎসাহিত, হ্যাভিং লস্ট কনফিডেন্স, সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। যখনই নতুন টপিক শুরু হচ্ছে তখন তার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। মাইন্ড অ্যাংজাইটি নিউ থিংস হোয়েন সিইং, সে যখন, এখানে আমরা রুব্রিকটা কেমন ভাবে পড়বো, হোয়েন সিইং নিউ থিংস, তার অ্যাংজাইটি হচ্ছে। সে যখন নতুন কিছু দেখছে, নতুন টপিক দেখছে, তার দুশ্চিন্তা হচ্ছে, কি হবে কি হবে কিছুই বুঝতে পারছি না।
কারো কোনো প্রশ্ন থাকলে লাস্টে করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। দাদা, আমরা এখানে লাইকো কিন্তু খুব ভালো কাজ করেছে। আমি চলে যাবো এরপরে সোজা ডক্টর পরাগ কুমার বিশ্বাস স্যারের কাছে। স্যার আছেন? স্যার আছি তো। স্যার বলুন স্যার। আচ্ছা, স্যার একটা নতুন কিছু নিয়ে বলতে চাইছেন। না একদম সহজ, একদম সহজ জিনিস দিয়ে বলবো। সেটা হচ্ছে একটা 7-8 বছরের ছেলে তার মা আর দিদির সঙ্গে এসেছে। ছেলেটার বেশ কিছুদিন ধরে যখন তখন পেটে ব্যথা, আর মাঝে মাঝে একটু পায়খানার প্রবলেমও আছে। এইটুকুই ওর সমস্যা, কিন্তু পেটে ব্যথাটা মাঝে মাঝে এমনই হয় বাড়ির লোকে একটু ঘাবড়ে যায়। তো এখানে যেটা আমি বলতে চাইছি, যেটা মানে কেসের যেটুকু মেন পোর্শনটুকু বলবো আমি, সেটা হচ্ছে বাচ্চাটা এসে আমার কাছে কি করছিল। বাবা মার এই মার দিদির সঙ্গে এসেছে, আমার উল্টো দিকে বসেছে, বসে বাচ্চাটা মাথা নিচু করে বসে আছে। তো আমি নাম লিখছি, এটা ওটা লিখছি। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি প্রবলেম রে বাবা? বলছে ওই পেটে ব্যথা। বলে আবার এরকম মাথাটা নিচু, কিন্তু যখন মাথাটা তুলে আমার দিকে তাকালো তখন একগাল হেসে দিল, হেসে আবার মাথাটা একটু নিচু। তা আমি যতটুকু জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছে, একটু মাথা টাথা নেড়ে একটু উত্তর দিচ্ছে, আর একবার করে হাসছে আমার দিকে চেয়ে। তো এরকম যখন ওকে দেখছি অনেকক্ষণ ধরে, আমি দেখছি আর কি করে। তো তখন ওর মা আর দিদি নিজেদের মধ্যে কথা বলছে। কথাটা এরকম, দেখো মা, ডাক্তারবাবুর কাছে এসে কিরম ভালো সাজছে, কিরম ভালোভাবে কথা বলছে, সব কথা কি সুন্দর উত্তর দিচ্ছে, আর বাড়িতে আমাদের কিরম করে দেখেছো। আমার কথাটা একটু কিরকম লাগলো, আর একটু কান দিলাম, কান দিয়ে শুনছি আর একটু কি বলে দেখি। তখন ওর মা বলছে আর কি, বলছে হ্যাঁ বাড়িতে আমাদের একদম এতক্ষণ ফাটাফাটি হয়ে যেত, আর এখানে দেখ কিরম ভালো সাজছে, এসব বলছে। তো মেন ফিলিংসটা এইটুকুর মধ্যেই ছিল। বাড়তি কথাগুলো আমি আর বেশি এদিক ওদিক কিছু বললাম না। হ্যাঁ, যদি কেউ কিছু বলে বলে নিক, কেন অনেক কিছু। স্যার এটা হার্ড ফর ইনফিরিয়ার অ্যান্ড মানে উল্টোটা বললাম আর কি, যেটা লাইকোপোডিয়ামের ইয়েটা আছে। ওটা তো আরো মেডিসিন আছে। আর ফর ইনফিরিয়র কাইন্ড ফর সুপিরিয়র। হ্যাঁ, হার্ড ফর ইনফিরিয়ার কাইন্ড ফর সুপিরিয়ার। অনেক লাইন পড়ে গেছে। আমি বললাম আমারটা একদম সহজ। এখানে এটা বলার উদ্দেশ্য ছিল, এই কেসটা বলার, সেটা হচ্ছে এটা সবাই বলতে পারবে, আমি তো প্রথমেই বললাম। এটা বলার মধ্যে ছিল কিছুটা, কয়েকটা অবজারভেটরি রুব্রিক ওর মধ্যে ছিল। যেমন বাচ্চাটা যেরকম করছিল, যে ওর দিকে যখনই তাকাচ্ছি একবার করে হেসে দিচ্ছে, এটা অবজারভেটরি রুব্রিক। কথাগুলো বলছে মাথা টাথা নেড়ে, একটা একরকম ভাবে কথা বলছিল। তারপরে কথা কিন্তু প্রথম প্রথম খুব একটা কিছু বলছিল না, আস্তে আস্তে বারবার মানে উত্তর দিচ্ছিল, কিন্তু কম কম। যখন কিছুক্ষণ বলা হয়ে গেল, আস্তে আস্তে ও যখন বোধহয় কনফিডেন্স পেলো বা যা কিছু হবে, তখন কিন্তু ও সব কথারই বেশ অনেকটা করে ভালো করে, যতটা দেবার ততটা করে একটা করে রিপ্লাই দিচ্ছিল। তো আশিস দা বোধহয় কিছু বলবেন।
হ্যাঁ পরাগদা, আমি বলতে চাচ্ছি ইনিশিয়েটিভ ল্যাক অফ টিমিডিটি ব্যাশফুল টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন টকিং বাট ক্যাপাবল কি পাবলিক টু, এরকম কি যেন আছে আর কি, এটা একটু বড়। তা আমি লাইকোপোডিয়ামই ভাবছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা লাইকোপোডিয়ামেরই রুব্রিক গুলো দুলালদা তাহলে একটু দিয়ে দিও। দুলালদা কি আছে না চলে গেল? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। দুলালদা একটু রুব্রিকটা দিয়ে দাও না। হ্যাঁ সঙ্গে এটা লাফিং লুকড অ্যাট হোয়েন। হ্যাঁ, প্রথম ওটাই ধরা হয়েছিল, লাফিং জেনারেল লুকড অ্যাট, ওটা প্রথম ধরা হয়েছিল। ইনিশিয়েটিভ ল্যাক অফ মেনলি হার্ট ফর ইনফিরিয়র কাইন্ড ফর সুপিরিয়র, এটা তো সবাই বলেই ফেলেছে, আমি জানি। বলার সাথে সাথে সবাই ওই আশিস তো রোজই 6 মারে, সেটা না, সবাই মেরে দিয়েছে আজকে, কমন পেয়ে গেছে সবাই, কমন পেয়ে গেছে একদম। এটা বলার উদ্দেশ্য হলো, আমি অ্যাকচুয়ালি এটা বলতে বলতে যেটা বলতে চাইলাম, এর অনেক কয়েকটা অবজারভেটরি রুব্রিক ছিল। এই অবজারভেটরি রুব্রিক দিয়ে যখন ওর মা আর দিদির কথাটা কানে চলে এলো, তখন আমরা মোটামুটি কেসে পৌঁছে গেছি। এইখানে আমার মনে হয় না এগুলো বোঝানোর কাউকে কিছু আছে, সবাই মোটামুটি সব রুব্রিক গুলো জানেন। আমি এবার দুলালদাকে বলবো অবজারভেটরি রুব্রিক নিয়ে বাকিগুলো একটু বলে দিন। অবজারভেটরি রুব্রিক আরো কটা আছে সেগুলো একটু বলেন। ধন্যবাদ ফরাক স্যারকে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজমুস সাকিবকে এবং সাবির ভাইকে, বিজু স্যারকে এবং উপস্থিত সকলকেই ধন্যবাদ। আপনারা খুব সুন্দরভাবে আমাদের ক্লাস উপভোগ করছেন, সেজন্য এত কষ্ট করে শীতের রাতে। আমি স্যারের এই কেসটা থেকে একটু এগিয়ে যাব। এখানে স্যার যে রূপ ধরেছেন খুব সুন্দর ছিল। স্যার কিছু কথা বলেছেন ওইখানে, হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা। আপনারা রূপিস গুলো যে হুবহু বলেছেন, এটা আরো আমার ভালো লাগলো। আপনারা হুবহু বলছেন। শুরুতেই যদি কারো কথা বলতে অসুবিধা হয়, বলতে শুরু করতে পারে না, হয় না, শুরুতে বলছে না, কিছুক্ষণ পর চালু হচ্ছে, আমরা কিন্তু সেটা ইনিশিয়েটিভ ল্যাক অফ ইনিশিয়েটিভ, মানে শুরু করতে সমস্যা। উঠায় দেন না একবার মঞ্চে, মানে বক্তৃতা দিতে হবে, ঠেলে ঠেলে উঠেছে, এই যা যা যা। প্রথমে দেখা যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, বলতে পারছে না, কথা বেরই হচ্ছে না, মাইক বলাতে কাছে ধরো তাও উচ্চারণ হচ্ছে না, বলতে গেলে বলছে কিন্তু বেরই হচ্ছে না। যেই শুরু হলো না, একদম ফাটিয়ে দিবে। এই যে শুরু হতেই সমস্যা, এটাই কিন্তু ইনিশিয়েটিভ ল্যাক অফ। তারপর তো লাফিং লুক অ্যাট হোয়েন, আই কন্টাক্ট হচ্ছে, হাসি দিচ্ছে। তবে এটা যদি লাফিং এর জায়গায় স্মাইলিংটা থাকতো রুব্রিক্সে, আমার মনে হয় যে আমরা আরো অনেক বেশি ধরতে পারতাম। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কিন্তু এটা পাওয়া যায়, অনেক ছোট বাচ্চা। আজকে কথা যদি আমি বলি, আজকে আমি নওগাঁ সরকারি কলেজে গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আমাদের এখানে সরকারি যে কলেজ সেখানে। তো আমি গেস্ট হিসেবেই গেছি বলা যায়, আমি ওখানকার স্টুডেন্টও না। ওখানকার এক স্যার আমার পেশেন্ট এবং আমার এলাকার, উনি কয়েকদিন আগে এসে বললেন, আপনার তো এখানে আসেন না, আপনি আসেন আমাদের কলেজে আজকে পুজোয়, এই পুজোতে আপনি আসেন। ঠিক আছে, যাবো, আমার তো এক জায়গায় যেতেই হবে, অঞ্জলি তো দেবো, আমার বাসায় যেহেতু পূজা হচ্ছে না। আমি গেলাম, তো স্যার ম্যাডামের সারিতেই আমাকে বসানো হয়েছে। মানে অত্র প্রতিষ্ঠানে যে লেকচারার বললেন বা প্রফেসর যারা আছে, তারা যেভাবে আছে ওই সারিতে আমি বসে আছি। আমার পাশে এক ম্যাডাম আছেন, তার 2টা মেয়ে, ছোটটা বছর বয়স হবে আর বড়টা 2.5 বছরের মতন হবে। বড়টা মা ধরে আছে, ম্যাডাম ধরে আছেন, ম্যাডামের কাছে, ম্যাডামের কোলে। আর ছোটটাকে ম্যাডামের বাবা ধরে আমার পাশে চেয়ারে বসে আছেন। আর ম্যাডাম আমাদের সামনে সারিতে আছেন বড়টাকে নিয়ে। এবার পাশে আছে, একদম আমার পাশে বাম পাশে বসে আছে ওই বাচ্চাটা, তার দাদুর কোলে আছে। যেই চোখ পড়ছে সুন্দর হাসি দিচ্ছে, যেই অর্ধেক তাকাচ্ছে, মানে আই কন্টাক্ট হলে কিন্তু সুন্দর হাসি দিচ্ছে। এ করতে করতে কিন্তু হাত বাড়িয়ে দিল এবং অনেক সময় কিন্তু আমার কোলে থাকলো। আশ্চর্য ব্যাপার, আমিও ভাবিনি যে বাচ্চাটা এতটা সুন্দর ভাবে আসবে। এবং
এসে মানে দাদুর কাছে তো খুব নড়াচড়া করছিল, খুব চঞ্চল ছিল, আমার কাছে এসে এইখানে একদম মানে ঘাড় লাগিয়ে এইভাবে একদম কাত হয়ে একদম মানে গলা জোরে ধরে পড়ে থাকলো। কতদিনে পরিচিত এরকম একটা ব্যাপার, কতবার পরিচিত এরকমটা, মানে খুব ভালো লাগলো আমার, ওভাবে থাকলো। এই যে বাচ্চাটা এই ধরনের বাচ্চা, দেখেন বয়স কিন্তু 1 বছরের মধ্যে, এটা এই পেশেন্ট যদি আমার মানে এই পেশেন্ট হিসেবে আসতো এই বাচ্চাটা, এই যে আই কন্টাক্ট, সে তো কথা বলতেই পারছে না, ও তো পারেনি, ওই বয়সই তো হয়নি কথা বলার। এই যে জাস্ট তাকানো হলো, সরাসরি যে সংযোগ হলো, তাতে হাসি দিচ্ছে। অনেক বাচ্চা কিন্তু আমরা পাই এরকম লাইকোপোডিয়াম, যে সিঙ্গেল মেডিসিন, এখানে কিন্তু লাইকোপোডিয়াম। আর একটা অবজারভেশন স্যার প্রথমেই বলেছেন, সেটা কি, এইভাবে বসেছিল, খেয়াল করেছেন, মাথা নিচু করে, এবং ও কথা বলে মাথা নিচুই করে। আপনারা গুরুর ফিল্টার পেশেন্ট বই এটা পাবেন, এই সম্বন্ধে লেখা আছে, গুরু বই পড়লে অবশ্যই পাবেন। লাইকোপোডিয়াম মাথা নিচু করেই কথা বলে, তাই বলে কি সব লাইকোপোডিয়াম বলে না, এইটা লাইকোপোডিয়াম, যে সবগুলো কথা এইভাবে নিচু করেই কথা বলেছে, এইটা লাইকোপোডিয়াম। সব লাইকোপোডিয়াম কিন্তু করবে না। যে ডিক্টেটোরিয়াল, সে কি মাথা নিচু করে কথা বলবে? মাথা উঁচু করে বলবে, বুক ফুলিয়ে বলবে, ও তো টকিং উইথ এয়ার, ও তো সেভাবে মাইকের মতন আওয়াজ দিয়ে বলবে, বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে, ওই শেড আলাদা। কিন্তু এই শেড যেটাকে বলছে, যেই বাচ্চাটা বা যেই মানুষটা মাথা নিচু করে কথা বলে, সেও লাইকোপোডিয়াম। কেন? সে টিমিড, সাহস পায় না, তার বাক শক্তি তো ঠিক আছে, বলতে পারে, ক্যাপাবল, কিন্তু পাবলিকের সামনে না, ক্যাপাবল বলতে পারে না, তাই ওই রূপ বিস্তার। এটাও কিন্তু একটা অবজারভেশন, যেটা আমার বলার কথা ছিল এখানে, এটা কিন্তু একটা অবজারভেশন। একটা কি করলো, শুরুতে কথা বলতে পারছিল না, বলছিল না, একটা। দ্বিতীয়টা কি, মাথা কি তাকালে আই কন্টাক্ট হলেই হাসি দিচ্ছিল। তৃতীয়টা কি ছিল অবজারভেশন, মাথা নিচু করে বসে থেকে কথা বলছিল। আর একটা অবজারভেশন ছিল, সেটা কি, যা বলা হচ্ছে মানে কথা বলছে, কথার মধ্যে কিন্তু হ্যাঁ 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 পড়াশোনা মানে স্কুলে বই দিয়েছে, হ্যাঁ মানে দিয়েছে স্যার, সবগুলো দেয়নি, সবগুলো স্যার দেয়নি, বলেছে দিবে, এরকম এইভাবে কিন্তু মাথা নেড়ে নেড়ে কথা হচ্ছে, ইয়েস অর নো বলছে না, কথা বলছে, যতটুকু বলছে। এই আমার মতন কিন্তু এরকম ভাবে মাথা নাড়ে। কেউ দেখেন কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, হ্যাঁ ওই মানে ওই যে সেদিন গেছিলাম এই সেই, হাত নাড়িয়ে বলছে, এটাও রুবিক্স আছে। এগুলো কিন্তু অবজারভেশন। এ কিন্তু কি করছে, মাথা নেড়ে, হ্যাঁ দিয়েছে, সব দেয়নি, স্যার দেবে বলেছে, মানে এইবার গেলে না দেবে, এই ছুটির পর, পূজা ছুটির পর যখন যাবো তখন দেবে। সে কিন্তু কথা বলছে মাথা নেড়ে নেড়ে নেড়ে। পালসেটিলা দিলাম, ফেল করলাম কেন? পালসেটিলার বাচ্চাকে পালসেটিলা দিলাম, ফেল করলো কেন? একসময় আমার মনে হতো এটা, মাথা নেড়ে নেড়ে কথা বলছে পালসেটিলা, আরে ভাই কি অ্যান্সারিং নোডিং ভাই, ফেল তো করেছো এই কারণেই। মাথা নাড়লে যে এটা অ্যান্সারিং নোডিং বাই হবে তা তো না। ইয়ে কথা বলার সময় মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, মাথা নড়ছে, জেস্চার হচ্ছে, জেস্চার উইথ হেড হোয়াইল টকিং, মাথা নেড়ে নেড়ে কথা বলছে। এখানে লাইকোপোডিয়াম, সালফার, এই রুবিসগুলো এখানে আছে। তো 3টা মেডিসিন ওখানে আছে ওই জায়গায়। তো সে কথা বলার সময় কিন্তু এভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে এভাবে কথা বলে। তো এগুলো একটা ব্যাপার স্যারের ওই কেসে আমরা পেয়েছি। আরো কিছু অবজারভেশন, যদিও সবগুলো একসাথে উঠিয়ে নিয়ে আসা খুবই কঠিন, সম্ভব না এই সংক্ষিপ্ত পরিসরে, আর সবগুলো ওই আমার মতন মানুষের পক্ষে জানাও সম্ভব না। 2-3টে তারপর চেষ্টা করবো কিছু এখানে অ্যাড করার, আর কিছু অবজারভেশন। এখানে তো শেষে যেটা ছিল, জেস্চার মেক্স টকিং হোয়াইল হেড উইথ জেস্চার, মানে চলছে সে সামনের দিকে যেভাবে বললো, কথা বলার সময় কিন্তু মাথা নড়বে, এটা একটা ব্যাপার। আর কি কি আমরা অবজারভেশনে পেতে পারি, সেগুলোর মধ্যে যেমন দেখা যায়
কথা বলছে, কথা হচ্ছে, সব হচ্ছে, একটা রোগীর মধ্যে বা একটা বাচ্চার মধ্যে এই সবগুলো অবজারভেশন থাকবে তা না হতে পারে। আমরা লাইকোপোডিয়ামের বাচ্চার যে অবজারভেশন গুলো সাধারণত পাই তা আমাদের চেষ্টা করছি বলার। সবার মধ্যে পাবো একসাথে তাও না হতে পারে, শুধু লাফিং লুক এট হোয়েন এতটুকুই পেতে পারি, বা আর একটা পৃথক ভাবে পেতে পারি। আমি ধরেন একটা বাচ্চাকে দেখছি বা আপনি দেখছেন, আপনার পাশে সামনে চেয়ারে বসে আছে, কথা হচ্ছে, এগুলো অবজারভেশন পেয়েছেন, 12 রোগ 20 পেয়েছেন, ঠিক আছে। বাচ্চা কথা বলছে, পা নড়াচ্ছে, এত জোরে নাড়াচ্ছে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে, মানে পা দিয়ে মেঝেতে আঘাত করছে এত জোরে ধপ। আমার এখানে আওয়াজ করলে কিন্তু আপনি শুনতে পাবেন না। এখানে আপনি কল্পনা করেন যে আপনার সামনের চেয়ারে বসে বাচ্চা এত জোরে পা ফেলছে মেঝেতে, ধপ 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 করে আওয়াজ হচ্ছে, আর বাচ্চা পাথমা। কারণ এটা তো কি এমব্রাসমেন্ট ফিলিং না মায়ের কাছে? এই তুই থাম থাম, একটু ঠিক হয়ে বসতে পারিস না, চুপ থাক। মা থামাচ্ছে, আমরা বলছি তুই করতে দেন, ও করুক না, অসুবিধা কি? তাই না? আমরা তাই করি, আরে করুক না, ও যা খুশি তাই করুক, অসুবিধা কি? একটু না হয় লাফালাফি করছে তো কি হয়েছে, পা লাফালো তো কি হলো, একটু ধপধপ শব্দ হলো তো কি হয়েছে, অসুবিধা নেই তো। এটাও কিন্তু একটা অবজারভেশন। আপনি কথা বললেন, সবকিছু পেলেন, সামনে এটাও পেলেন, আপনার সামনে চলে আসলো, আপনি দেখলেন, কিচ্ছু বলতে হলো না, একটা রূপ বিষ নিয়ে নিলাম, নিতে পারি তো না? আমি রূপ বিষটা চ্যাট বক্সে দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার। স্যারের ওই কেসের সাথে আর একটা অবজারভেশন আমি যোগ করে দিলাম। জেস্টার মেক্স স্ট্যাম্পিং ফিট উইথ, ধপ ধপ করে আওয়াজ করছে, আঘাত করছে মাটিতে, ধপ ধপ করে আওয়াজ হচ্ছে, করে অনেক বাচ্চা, জানতাম না তাই ধরতে পারেনি, মিস হয়ে গেছে। আমাদের সুব্রত স্যার প্রায় বলেন, মন যা জানে না চোখ কিন্তু তা দেখে না। রূপ বিষটাই জানতাম না, ধরবো কি করে, চোখ তো ওটা দেখতে পাইনি, সে তো করে গেছে, আমরা তো এটা দেখতেই পাইনি। অনেক কিছু হয় যেখানে কোনো প্রশ্ন নেই, উত্তর নেই, ওষুধ শেষ, লেখা হয়ে যায়। তো এটা একটা অবজারভেশন। আমরা চেষ্টা করবো আরো কিছু, একটু সময় আছে আর একটু এগিয়ে যাওয়ার। আমাদের গুরু এই রূপ বিষটা অনেক আগে পড়িয়ে দিয়েছেন। অদ্ভুত স্টেন্স অ্যাটিটিউড দেখায় তার রোগের চরম অবস্থায়। আপনারা হয়তো বা অনেকেই ছিলেন, আমার পাশে থাকেন, ডাক্তার ফরিদ হোসেন বলে একজন ডাক্তার আছেন, পীযুষ স্যার ছিলেন ফরিদকে, আমাদের সেমিনারও অ্যাটেন্ড করতেন। তো তার বাচ্চাটার বয়স বছর 3 হবে। এর হলো যখনই পটি পাই তখনই দৌড় মেরে সেখান থেকে একটা ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়বে। ও যেখানে থাক, যে অবস্থায় থাক, মায়ের কোলে থাক, বাবার কাছে থাকুক, দাদির কাছে থাকুক, খেলাধুলা করুক, খাবার বসুক, যাই হোক না কেন, লুকিয়ে থাকে, মুখ লুকিয়ে রাখে একদম। তার পটি চাপলেই ওর যেখানে যে অবস্থায় থাকুক ওখান থেকে গিয়ে সবার আড়ালে চলে যায়, পটি কিন্তু করছে না। এটা দেখে তারা কনফার্ম হয়ে যায় যে এবারে পটি করবে। প্রত্যেকবার কিন্তু এই কাজটা হয়। অনেকের বাচ্চা দেখা যাচ্ছে তার কষ্ট হয়, কান্নাকাটি করে, এ কিন্তু কান্নাকাটি করছে তা না, এর সাথে আরো কিছু ব্যাপার আছে। আমি জাস্ট এই ফিলিংসটুকু বলার একটা, এটাও একটা অবজারভেশন যেটা আমি দেখতে পাইনি, আমি ফরিদের চোখ দিয়ে দেখেছিলাম এই জায়গাটায়। তো এইভাবে চলে যায়। তো কেউ কান্নাকাটি করছে, কেউ টয়লেটে দৌড়ে চলে যাচ্ছে, কেউ যে তার যে পট সেখানে যে বসে পড়ছে বা দেখিয়ে দিচ্ছে আনার জন্য। আর এ কি করছে দেখেন, অদ্ভুত একটা আচরণ, মুখ লুকিয়ে নিচ্ছে,
দৌড় মেরে যে মুখ লুকিয়ে নিচ্ছে। এই রূপবিশটা আমাদের গুরু কিন্তু একটা কেসে এরকম দেখিয়েছিলেন আমাদেরকে, আরো কিছু রূপবিশের সমন্বয়ে। যদিও এখানে অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে একটা হলো লাইকোপোডিয়াম। আপনি হয়তো বা পাবেন বা পেয়ে গেছেন এই ধরনের বাচ্চা অদ্ভুত অদ্ভুত আচরণ করে, তার বিহেভিয়ারটা অদ্ভুত হয়। জেস্টার মেক্স স্টেন্স অ্যাটিটিউড এন্ড পজিশন, তার যে পজিশন গুলো যেটা করে একটু কেমন একটু অদ্ভুত, আপনি দেখে মনে হয় এরকম কেন। ক্ষুধা লাগলে বাচ্চারা কান্না করে, এটা তো স্বাভাবিক। যদি উল্টা অন্য কিছু করে কেমন লাগবে? ক্ষুধা পেলেই সামনে যাকে পায় তাকে ধরে মারামারি শুরু করে। সরাসরি রূপবিশ পাবেন বা আরো অন্য কিছু করছে, যেটা আপনার কাছে মনে হবে যে এটা অদ্ভুত, এটা স্বাভাবিক না, সচরাচর না, ডেলিরিয়াম একটা স্টেট, সে যে কোনো রোগের ক্ষেত্রে হোক, তাহলে সেটাতেও আমরা এই রূপবিশটা ভাবতে পারি। লাইকোপোডিয়ামে কিন্তু এই অবজারভেশনটাও আছে। আমরা আগের অবজারভেশনে পেলাম লাফিং লুক অ্যাট হোয়েন, সেখানে আর একটা রূপবিশ আছে খুব কাছাকাছি লাফিং দিয়ে যদি আমরা বলি। তো কয়েকদিন আগে আমরা আমাদের ডাক্তার সাবিরের চেম্বারে আমরা পেয়েছিলাম। সাবিরের খুব পরিচিত, আমরা তার নাম টাম নিয়ে বেশ মজা করছিলাম, তার সাথে ভান করার চেষ্টা করছিলাম। বাচ্চাটার ওরও কিন্তু পেট ব্যথা নিয়ে আসছে, বসে আছে, চোখ মুখ শুকনা, খুব কষ্ট পাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে খুব অ্যাঙ্গুইশ অবস্থার মধ্যে আছে। তো আমরা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছি, যেহেতু খুব কাছের পরিচিত, তার বিশেষ করে তার নামটা নিয়ে আমরা খুব মজা করছি। তো বাচ্চা হাসছে, হাসি দিচ্ছে আমাদের সাথে, কিন্তু কিরকম এরকম একটু দাঁতও বের হলো না, শব্দও হলো না, কেমন একটু হাসিটা, মানে জোর করে হাসি দিচ্ছে, যে হাসির মধ্যে প্রাণ নেই, শুষ্কতা, প্রাণহীন হাসি, আনন্দ নেই। হাসিতে তো আনন্দ থাকার কথা না, মন থেকে আসবে, ভিতর থেকে, সেটা স্মাইলিং দিয়ে আসুক, লাফিং দিয়ে আসুক। তবে হাসির অনেক কারণ থাকে, কান্না পেলেও হাসি হয়, দুঃখতেও হাসে মানুষ, শোকেও হাসে, তাই তো? অনেক কারণ থাকতে পারে। জয়ফুল থিংসেও যেমন হাসি আসে, স্যাড থেকেও আসতে পারে, ডিপ্রেস থেকেও আসতে পারে, এরকম অনেক কারণ থাকতে পারে। তবে সাধারণত যখন আমরা এরকম সবাই মিলে মজা করছি, সে মজার অংশগ্রহণ হিসেবে নিজেকে যখন সামিল করছে, সেও হাসি দিচ্ছে, প্রাণহীন হাসি, শুষ্ক হাসি, ও হাসির মধ্যে কোনো প্রাণ নেই। এটাও কিন্তু একটা অবজারভেশন। হাসি আছে কিন্তু প্রাণ নেই। তো এই হাসিটা কি, একজন লিখিয়ে দিয়েছেন যে হাসিটা ছিল জয়লেস, তাই তো? লাফিং জয়লেস, সিঙ্গেল মেডিসিন লাইকোপোডিয়াম, যেমন লুক অ্যান্ড হোয়েন সিঙ্গেল, এখানে জয়লেসও কিন্তু সিঙ্গেল, এটাও একটা কিন্তু। আবার এই লাইকোপোডিয়াম স্মাইলিংও কিন্তু করে আমাদের সামনে, অনেক কিছু হাইড করার জন্য। স্মাইলিং কেন করে? কখনো কখনো সম্মতি জ্ঞাপন করার জন্য, আবার কখনো করে কোনো কিছু হাইড করার জন্য। বিশেষ করে বেলেরিনা রোগীরা কিন্তু সুন্দর করে একটা হাসি দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। কি ভুলিয়ে রাখার? ওকে যে নিয়ম বিধিনিষেধ বলা হয়েছিল,
ওকে বলা হয়েছিল ওষুধ শেষ হলে সাথে সাথে চলে আসবে, আসলো 2 মাস পরে। বারবার বোঝানো হয়েছে, ও তো ভুল করেছে। বলা হয়েছে সিগারেট খাবা না, সিগারেট খেয়ে এরকম করতে করতে এসে ঢুকলো চেম্বারের মধ্যে। তুমি আবার মানে বুঝতে পেরেছে সিগারেট খাওয়ার কথা বলছি, শুধু একটা হাসি দিল, ব্যাপারটাকে লাইট করে ফেললো। তোমার আবার পেটের সমস্যা হলো? ও, আমার তুমি ওসব আবার খেয়েছো? তো ঠোঁটের 2 কোণে হাসি, কি হলো? সম্মতি মানে খেয়েছে, বললো না কিছু, কিচ্ছু বললো না, কিন্তু জাস্ট হাসিটুকু তার ঠোঁটের কোণায় লেগে আছে। আমরা গরুর কাছে এই রূপটা আর একটু সুন্দরভাবে শিখেছিলাম, চেষ্টা করবো ওইটুকু বলার। স্মাইলিংটা কি অন্যভাবে নেবেন না আবার ব্যাপারটাকে। জাস্ট যারা নতুন অনেকেই জানেন, এই গল্পটা শুনেছেন, আর নতুনদের জন্য যাতে মনে থাকে স্মাইলিংটা কি। শব্দ নেই কিন্তু, দাঁতও বের হচ্ছে না স্মাইলিং এ। ধরেন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, বহুদিন তার পিছে লেগেছিল। আজ সরস্বতী পূজা, এক জায়গায় অঞ্জলি, অনেক সাহস টাহস নিয়ে মনে করেন আজকে হাজির। মেয়েও জানে ব্যাপারটা, যেহেতু অনেক আগে থেকেই তাকে অনুসরণ করে, কিছু বলার চেষ্টা করে চোখ দিয়ে, চোখের ভাষায়, মুখে কিছু বলেনি, কিন্তু কথা তো কিছু কিছু বোঝাই যায় না, সব তো মুখে বলতে হয় না, আর মেয়েটা এটা ভালোভাবে বোঝে। তো আজ তাকে সাহস করে বলেই ফেলেছে, সুযোগ পেয়েছে, পূজা মণ্ডপ, পড়াশোনার চাপ নেই, বন্ধু বান্ধবেরও তাদের মতন ব্যস্ত, আর তাকে তো আজকে পেয়েছে কাজ। যেই বললো, মেয়েটা উত্তর দিল না, শুনলো, সেখান থেকে 3 ধাপ সামনে গেল, এভাবে পিছিয়ে তাকালো, সুন্দর একটা হাসি দিল, ওড়নাটা এইভাবে ঘুরিয়ে নিল, যেটা মেয়েরা করে, সামনে হাঁটা শুরু করলো। আমার মনে হয় যে আপনারা বুঝে গেছেন স্মাইলিংটা কি। এমন তার প্রস্তাবে রাজি হলো, তার এই অ্যাটিটিউড দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু কথা কিছু বললো না, ওই হাসিটাই হলো স্মাইলিং, এটা স্মাইলিং ফেস। তো এই ব্যাপারটা অনেক মেডিসিনের মধ্যে আছে, তার মধ্যে একটা হলো লাইফিং। আবার এই লাইকোপোডিয়ামে কিন্তু বোকাও আছে, বোকার মতন হাসে, সেটাও কিন্তু আছে, সেটাও কিন্তু আমরা অবজারভেশনে পাই। তাই তো আমরা জানি লাফিং সিলি, তাহলে স্মাইলিং যেমন আছে, সাথে লাফিং সিলিও আছে, বোকার মতন হাসে। হাসি দেখে মনে হয় যে আরে কোত্থেকে উঠে আসলো। এগুলা এই ব্যাপারগুলো অনুভব করার বিষয়, পর্যবেক্ষণ, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং অন্তরে এটা অনুভব করার বিষয়, এগুলো সব সময়। এখানে যদি কেউ বলেন রোগী ভাষ্য কি, কোন রোগী ভাষ্যই আসবে না। দেখেন, ভাবেন, কি করছে, কেন করছে, কখন করছে, এই তো ব্যাপার। তো আমরা চেষ্টা করি সময় শেষের দিকে আরো একটু এগিয়ে যাওয়ার, আর এক দু একটা অবজারভেশন বলার চেষ্টা করি। অনেকগুলোর মধ্যে আরেকটা বাচ্চাকে আপনি কল্পনা করুন, 4-5 বছরের বাচ্চা বসে আছে, ওর সাথে কথা বলা হচ্ছে, মা কথা বলছে, বাবা কথা বলছে, আর ও মুখের মধ্যে আঙ্গুল, হাত, আঙ্গুলগুলো মানে বাইটিং নেলস কিন্তু না, অনেকে কিন্তু নখ কাটে, সেটা কিন্তু না, আঙ্গুল দিয়ে আছে। আমরা তো এরকম দেখলে বলি বোকা একটা, বোকা মানুষটা এরকম বেশিরভাগ করে, এই তো মানে কিছুই বোঝে না, খুব মানে সাদা সুদে কেমন এরকম,
আর তার অ্যাটিটিউডটা দেখলে কেমন হবে? আমি অতটা ভালো অভিনয় করতে পারি না, এটা গুরু খুব ভালো পারেন, এবং এখানে গুরু থাকলে একদম মুখস্থ হয়ে যেত রূপবিসটা। তবে আমি একটু চেষ্টা করছি, আপনারা ব্যাপারটা ফিল করার চেষ্টা করবেন, আমি যতটুকু আমার সাধ্যমান চেষ্টা করছি। মুখের মধ্যে কথা হচ্ছে, কথা শুনছে, উত্তর দিচ্ছে, কিন্তু আঙ্গুলটা মুখে। এখানে অনেকগুলো মেডিসিন আছে, লাইকোপোডিয়ামে কিন্তু একজন। লাইকোপোডিয়ামে কিন্তু এরকম মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখে, মুখের মধ্যে রাখে কিন্তু। আচ্ছা, আর একটা বাচ্চার কথা আমরা কল্পনা করি, আমরা আলোচনাটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। দুলাল দা, এটার রুব্রিকটা কি হতো? এটার রুব্রিকটা কি হতো? আমি গেস্টার মে ফিঙ্গার ইন মাউথ চিলড্রেন, ভুলে গেছিলাম, রুব্রিকটা দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। দুলালদা তপন দা বোধহয় কিছু বলবে। খেয়ালই করিনি আমি। হ্যাঁ তপন স্যার বলেন, ডাক্তার তপন ঘোষ। এমনি ঠিকই আছে, মানে এই যে ফিজিক্যাল অবজারভেশন যেগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তো আমাদের কাজে লাগছে। আমি অবশ্য আমার বাচ্চা এখনো বেশি পাই না, আমাদের তো শুরু হয়েছে জাস্ট। তবে আমার ওই পরাগ স্যারের যে বলছিলেন ব্যাপারটা, আমার তো এই সব অবজারভেশনকে এক কথাই যেটা লেগেছে ওনার ক্ষেত্রে, অন্তত ওনার কেসের ক্ষেত্রে ডাক্তারকে ও মিসগাইড করছে। মানে কারা করে? হিপোক্রেট ছাড়া কেউ করবে না। ওইখান থেকে যদি না বলতো ওই বাবা, এই মা, দিদি আর কি মা, যে বাড়িতে খুব ভালো, খারাপ, ডেঞ্জার, এখানে কেমন সাধু হয়ে গেছে, এই কথাটা ওখান থেকে হার্ড ফর এটা এলো। কিন্তু আপনাকে দেখে একবার হাসছে, আবার মুখ নিচু করছে, এটা আপনাকে পুরো মিসগাইড করা, আর হিপোক্রেটরা এটা করে। তাই এটাকে সিম্পল হিপোক্রেসি ধরে আর ওই হার্ড ফর ইনফিরিয়র ধরলেই চলে আসতো আমার ধারণা। বাচ্চাদের ক্ষেত্রে হিপোক্রেসি খুব একটা কি ধরা যাবে স্যার? বলতে পারবেন স্যার? আমাকে তো মিসগাইড করছে, ধরবো না কেন? না না না, মিসগাইড করলে আমাকে আগে অনুসন্ধান করতে হবে বাচ্চাটা মিসগাইড করছে না, ওটা বাচ্চার নর্মাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। নর্মাল ক্যারেক্টার তো বলতে হচ্ছে না, বাড়িতে এরকম, এখানে সে ওর মা বললো তাই, আমাকে প্রশ্ন করে জানতে হতো না, বললো তো পাশ থেকে বলছে না। আমরা তো বাবা মার সঙ্গে কোয়ারি করি যে বাড়িতে কি করে, এরকম হলে কি করে, জ্বর এলে কি করে, আমরা তো জিজ্ঞাসা করি। তার আগেই তো বলে দিল বাড়ি থেকে। ওটা বলছে তাই, না বললে আমাকে জিজ্ঞাসা করতে হতো। কিন্তু হিপোক্রেসি কথাটা মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে অতটা ধরা খুব মুশকিল আমার মনে হয়। হিপোক্রেসি বাচ্চা হলেও হতে পারে, বড় মানুষ হলেও হতে পারে। হিপোক্রেসি ধরতে গেলে আমার মনে হয় স্যার এখানে হিপোক্রেসিটা ঠিক হচ্ছে না। আর আমরা যখন অনুসন্ধান করি, আমরা যদি খুব চঞ্চল বাচ্চা পাই, তাও বলি এই বাচ্চাটা কি বাড়িতেও চঞ্চল, সুস্থ অসুস্থ সব অবস্থা থেকে চঞ্চল। এই যে বাচ্চাটা খুব কথা বলে, এই বাচ্চাটা কি সবসময় এরকম বকবক করে? যে বাচ্চাটা চুপচাপ থাকে তাকেও কিন্তু আমরা তার অভিভাবককে আমরা বলি এই বাচ্চাটা কি এরকমই চুপচাপ থাকে? যে বাচ্চাটা এইভাবে মানে বয়ে বয়ে উঠে যাচ্ছে, 2 বছরের বাচ্চা উপরে উঠে যাচ্ছে, বাড়িতেও কিরকম করে? এটা তো আমাদের এটা ক্যারেক্টার, যারা আমরা বিশেষ করে মাইন্ড অ্যাক্টিভ করি, যে এইটা তারা বাড়িতে করে কিনা, সুস্থ অবস্থায় করে কিনা, অসুস্থ অবস্থায় করে কিনা, এটা আমাদের অনুসন্ধান করার দায়িত্ব। অবশ্যই সে যাই করুক না কেন, সেটা স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক, আমার সামনে যা করছে ঠিক একইটা বাসায় করে কিনা, এটা তো এই প্রশ্নটা করতেই হয় আমাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা লাগে। আমার মনে হয় আমি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এই প্রশ্নটা করি। যদিও অনেক সময় যখন ভাইটাল কিছু একটা পেয়ে যায় যে এইটাই হবে, দরকারই নেই অনুসন্ধান করার, সেক্ষেত্রে হয়তো বা এড়িয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে এর প্রয়োজন হয়, এটা যে আমার সামনে সে চুপচাপ হোক, অতিরিক্ত চঞ্চল বলেন, হাইপার অ্যাক্টিভ বলেন, যাই হোক না কেন, তার বিপরীত কিছু আছে কি নেই সুস্থ এবং অসুস্থ অবস্থায়, বাসা এবং আমার চেম্বার, এটা অনুসন্ধান করতে হবে। তো এই বাচ্চার ক্ষেত্রে আমার মনে হয় সেরকম ব্যাপারগুলো যেখানে হিপোক্রেসি নেই, বা হিপোক্রেসির সাথে কিন্তু আমাদের অ্যাফেক্টেশনও চলে আসে যদি হিপোক্রেসি এখানে বলেন, আমার মনে হয় না সে এটা করেছে। এই ক্ষেত্রে তো বাচ্চা বাড়িতে বিহেভিয়ারের সঙ্গে চেম্বারে বিহেভিয়ার পুরো উল্টো বলছে তো বাড়ির লোক।
আচ্ছা স্যার, এই জায়গায় একটা রুব্রিক্স এবার আমি একটু বলি। আসলে যদি আপনি বলেন, সুন্দর একটা কথা আপনি উল্লেখ করে দিয়েছেন এখানে, এই বাচ্চাটা আসলে বিহেভিয়ার প্রবলেম আছে। দুলাল দা এটাই ভাবছিলাম, বিহেভিয়ার প্রবলেম চিলড্রেন ইন হোম আছে বাট স্যার, আপনি হিপোক্রেসি বলছেন, আমি অত সহজে হিপোক্রেসি বলে যেতে পারছি না। ওটা নিয়ে আমি আরেকদিন আপনার আলোচনা করার চেষ্টা করবো, বা প্লিজ স্যার করে দিবেন হিপোক্রেসি রুব্রিক্সটা কি। আমি এইখানে যদি এরকম হয় যে বাড়িতে এক ধরনের, বাইরে আর এক ধরনের, আমি দুটো রুব্রিক্স দিলাম। এখানে অনেকগুলো মেডিসিন আছে, মেডিসিন সবাই লিখেছি আমি। লাইকোপোডিয়াম বাচ্চাদের এই প্রবলেম থাকে, কিন্তু বাসায় খুবই খারাপ অবস্থা, আচরণগুলো কিন্তু খিটমিটে, এর সাথে লাগবে ওর সাথে লাগবে, কারোর সাথে তার মিল হয় না। বাড়ির বাইরে যখন যাবে ওই বাচ্চাটা, কি সুন্দর বাচ্চা, অমায়িক, এরকম বাচ্চাই হয় না। তার সহপাঠী, তার শিক্ষক, রাস্তার মানুষ, দোকানদার, ওর এর মতন বাচ্চাই হয় না। আর আপনার এত সুন্দর বাচ্চা পাইছেন, আপনার জীবন ধন্য। শিক্ষক বলছে, সহপাঠীরা বলছে, দোকানদার বলছে, রাস্তার মানুষ বলছে, আহা আপনার এত সুন্দর বাচ্চা, আমার তো এরকম একটা বাচ্চা হতো। আর তখন তার বাবা মা ভাববে, হলে বুঝতেন এ কি, আপনি যেরকম বলছেন না, আপনি জানেন না এর কাহিনী কি। চলেন একদিন আমার বাইরে থেকে দেখেন কি অবস্থা, 1 ঘন্টা থাকেন যথেষ্ট, দেখেন কি অবস্থা। এরা ফ্যামিলি থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করে, কিন্তু বাইরের লোককে কিন্তু একদম জড়িয়ে ধরে। মানে ফিলিংসটা কি, বাড়িতে পুরোটা মানে তারা অস্থির, অস্বাভাবিক আচরণ, যে কারণে কারোর কাছে তার পোষায় না, কাউকে সহ্য করতে পারছে না, দূরে থাকতে বাধ্য। আর বাহিরে গিয়ে উল্টাটা হচ্ছে, কিন্তু বাইরে তার বন্ধু হোক, বান্ধবী হোক, তার টিচার হোক, ওদেরকে কাছে করে নেই। আমি এই রুব্রিক্সটা রিসেন্ট একজন বয়স্ক ভদ্রলোকের জন্য আমি ব্যবহার করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি, যদিও ওনাকে আমরা দিয়েছিলাম পালসেটলা। না, এইখানটায় একটা কথা বলার, দেখুন এখানে যখন বাচ্চাটা আমার সামনে এসে বসে কথা বলছে বা ভালো ব্যবহার করছে, এখানে কিন্তু শুধু আমার এই প্রসঙ্গটাই আছে, কিন্তু আমি সামনে শুধু কিন্তু আমি, কিন্তু এই বিহেভিয়ারাল প্রবলেম চিলড্রেন ইন হোম বাট গুড অ্যাট স্কুল, এটা কিন্তু মায়ের থেকে পুরো গল্প শুনবেন, তারপরে আমি এটা ধরবো। আমরা কিন্তু অতদূর যাইনি, আমি তো যাইনি, আমি তো ওই যখনই হার্ট ফর ইনফিরিয়র কাইন্ড ফর সুপিরিয়র হয়ে গেছে, তারপরে আরো ভেতরে ঢোকার চেষ্টা আমরা করিনি, কারণ যখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ বিহেভিয়ার প্রবলেম একদিন একজনের কাছে একবার কথা বলা মানে যেমন হাই প্রেসারের মতো আর কি। একদিনে একবার দেখেছি বলে হাই প্রেসারের পেশেন্ট আর তাকে কাল থেকে প্রেসারের ওষুধ খেতে হবে, এটা যেমন ঠিক নয়, সেরকম আর কি। একবার দেখলেই সে প্রেসার হাই হয়ে গেছে মানে হাই প্রেসারেরই পেশেন্ট, তা তো নয়। সে তো তার আগে বইয়ের সঙ্গে ঝগড়া করে এসছে বলে তখন বেড়ে গেছে, সেটা তো অন্য প্রশ্ন। সেটা তো সাময়িক সেই সময়ে হয়েছিল, হয়তো অন্য সময় নর্মাল থাকে বা কম থাকে, হতেই পারে। কিন্তু যখন এটা বারবার হয়, তখন একটা এই বিহেভিয়ার প্রবলেম, তখন আমরা এত বড় ওয়ার্ডটা তখন আমরা নিতে পারি, আমার মনে হয়। একদম স্যার, এবং এটা অনুসন্ধান থেকে আসে। কারণ কি, এই রুব্রিক্সের অর্ধেক পার্ট আমার ক্লিনিকে বা আমার চেম্বারে, আর অর্ধেক পার্ট কিন্তু বাসায়। দুটো এক জায়গায় না হওয়া পর্যন্ত এই রুব্রিক্সটা আমরা পাবো না, এবং এটা অনুসন্ধান করার দায়িত্ব আমাদেরই। আমরা যতটা সূক্ষ্মদর্শী হব, ততটা এইভাবে আমরা বের করতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো আমি আর একটা ফিলিংস অ্যাড করার চেষ্টা করছি। আজকের সেশনের এটাই শেষ অবজারভেশন। তো এখানে আপনারা আর একটা শিশুর কথা কল্পনা করেন, আপনার সামনে বসে আছে, সবসময় তার হাত পা নড়ছে, ওইরকম ধপধপ করে আওয়াজ করছে, তো করছে, ঠিক আছে। এর সাথে ওর চাইতে আরেকটু ছোট চিন্তা করেন, ছোট বাচ্চা, হাত পা নড়াচড়া চলছে, ওর সামনে যা পাচ্ছে তাই ঢোকাচ্ছে মুখে, মানে এটা নিচ্ছে ওটা নিচ্ছে মুখে, এটা নিচ্ছে মুখে, কলম নিচ্ছে মুখে, পেপার ওয়েট নিচ্ছে মুখে, ওর যা ওখানে পাচ্ছে, ভিজিটিং কার্ড বলেন আর যাই বলেন, ও মুখে। হাত পা সব সময় নড়ছে, আর এটা ধরছে ওইটা ধরছে, আর যেটা নেয় এভাবে নেই মুখে, কলম নিলেও যাবে মুখে, ঘুরে ফিরে যা নেয় তাই মুখে। অনেক বাচ্চা কিন্তু আছে, আপনার চেম্বারে এরকম পাবেন, আবার
বাসাতেও দেখতে পাবেন এই ধরনের বাচ্চাদের। তবে যেহেতু আমরা রোগ নিয়ে পড়ে থাকি, রোগীর চিকিৎসা করি, তাহলে রোগী হিসেবে যে বাচ্চা আছে সেটাকেই আমরা কল্পনা করি। ওর টেবিলে যা কিছু পাচ্ছে নিয়ে কিন্তু মুখে ঢুকাচ্ছে। অনেক বাচ্চা আছে এরকম। তো এটাও কিন্তু একটা অবজারভেশন, যা পায় তাই ঢুকিয়ে নেয়। আর কি করে, এটা ধরছে ওটা ধরছে, এভাবে কিন্তু করছে। তাহলে এই বাচ্চার ক্ষেত্রে কি রূপিস নেব? আমি রূপিসটা দিয়ে দিচ্ছি। আমার এটা পেয়ে গেছেন। এসছে তাই না? এখানে এই রুব্রিকটাই শুধু লাইকোপোডিয়াম আছে তা না, আরো কয়েকটা মেডিসিন আছে, ক্যালকেরিয়া, সালফার, মার্কারি, এগুলো আছে। তো এখানে মূলত কি, জেস্টার মেক্স হ্যান্ড ইনভলেন্টারি মোশন অফ, ইনভলেন্টারি কিন্তু মোশন হচ্ছে, মানে ও যেটা করছে এটা ইনভলেন্টারি আছে, গ্রাস্পিং, যা কিছু মানে আশপাশে ওগুলো ধরছে, এটা ধরছে, ওটা ধরছে, অনেক কিছু ধরার চেষ্টা করছে, এবং এভরিথিং ইন দ্য মাউথ, ওই সব কিছুই কিন্তু কি করছে, মুখে ঢুকানোর চেষ্টা করছে, মুখে ঢুকাচ্ছে। তাহলে তার সেগুলো কি করে, তাহলে যে কোনো কিছু সে আঁকড়ে ধরার চেষ্টা করে, যেগুলো তার অনিয়ন্ত্রিত আচরণ বলা যায়, যেটা করছে হাত পা যে নাড়াচড়া করছে। এখানে শুধু পা, এখানে কিন্তু পা নেই রুব্রিক্সে, এখানে কিন্তু হ্যান্ড এর কথা বলা হচ্ছে, মানে হাতে যা কিছু পাচ্ছে হাতে দিয়ে ধরছে, সেটাকে আঁকড়ে ধরছে এবং সেগুলো নিয়ে মুখে মধ্যে যাচ্ছে। অনেক বাচ্চা কিন্তু সামনে যা পাবে, আপনার যেমন ছোট বাচ্চাদের দেখতে গেলে মানুষ এটা ওটা গিফট করে, কিছু না হলে টাকা দেয়, ও নিয়ে মুখে মুখে ঢুকায়। ছোট বাচ্চা 1-2 মাস 3 মাস 6 মাসের বাচ্চাও দেখেন এরকম ভাবে, আপনারা হাতে যাই দেন, ও নিয়ে যায় মুখে মুখে দেয়। ওটা ওর খাওয়ার জিনিস না, দেখা তো জানে না, ও কিন্তু কাঁদছে বলে হাতে কিছু দিলে সেটাও সঙ্গে সঙ্গে মুখে, সেটাও মুখে নেয়। একটা কলম দিয়েছেন, দেখা যাচ্ছে মুখে মুখে ঢুকাই দিচ্ছে। অনেক বাচ্চা পাবেন কিন্তু এরকম, ওটা আঁকড়ে ধরছে আর মুখে ঢুকাচ্ছে। এটা একটা সুন্দর একটা অবজারভেশন। অনেক কটা মেশিন তার মধ্যে একটা। তো যদি সাধারণত যদি বড় মানুষ হয় এরকম ব্যাপারটা হয়, তাহলে নিউরোলজিক্যাল প্রবলেম থেকে বলতে পারেন, বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে হতে পারে। এই ধরনের অটিজম যে বাচ্চাগুলো থাকে তাদের মধ্যে দেখা যায়, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যাদের আছে বা কোরিয়া যাদের আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ মানে তারা প্রকাশ করতে পারে। আবার ডিমেনশিয়া রোগীও কিন্তু এই ধরনের আচরণ করতে পারে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ, তারাও কিন্তু এই ধরনের আচরণগুলো করে। বয়স্করাও কিন্তু এই ধরনের আচরণ কিন্তু করে, কারণ অনিয়ন্ত্রিত ভাবে তারা এই ধরনের আচরণ, মানে হাত পা নাড়াবে এবং সামনে যাবে তাই মুখে দেবে, অনেক সময় কিন্তু এটা করে ফেলে এই ব্যাপারগুলো। এটা একটা ডিসঅর্ডার হিসেবেও নিতে পারেন। তো এটা একটা অবজারভেশন, খুব সুন্দর একটা অবজারভেশন লাইকোপোডিয়ামের। আমরা আলোচনাকে আর এগিয়ে নিয়ে যাব না আজকে, আরো অনেক অবজারভেশন আছে, আরো অনেক শেড আছে, আপনারা জানেন, আমাদের চাইতে আরো বেশি আপনারা জানেন। তো সেদিকে না যাই, আজকে আর একটা সেশনে আবারও কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমি এখানে পিজু স্যারকে বলছি স্যার, কিছু একজন বলতে, এবং একজন বয়স্ক মহিলা তার স্টুলটা ওই নিয়ে তার মুখে দেয়, হ্যাঁ, এটা কি রুব্রিক হতে পারে স্যার? আচ্ছা, আমি পিজু স্যারকে দিয়ে দিচ্ছি, পিজু স্যার আলোচনা করবে। স্যার আপনি আলোচনা করবেন এবং আমাদের ক্লাসে আমি এইটুকু বলবো, বাকিটা পরের হ্যাঁ, ক্লাসে এটা তো অবশ্যই অবশ্যই। যাই আপনি ওই ইটিং দিয়ে একটু খুঁজেন না, ইটিং ডান, ইটিং ফিস্ট, এরকম রুব্রিক আছে। হ্যাঁ, যাই হোক, আজকে ক্লাসটা আমরা বাচ্চাদের কেস নিয়ে অনেক শুনলাম, এবং প্রথমে ট্রায়ো, দুলাল এবং আমি একটু দেরিতে ঢুকেছিলাম, তারপরে পরাগ বললো, সাবির বললো, খুব সুন্দর
ভালো লাগলো, বেশ সুন্দর বাচ্চাদের কেসগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছিল। এবং তারপরে তো আমরা বাচ্চাদের অনেক কিছু অবজারভেশন দেখলাম, মানে যে সমস্ত অবজারভেশন গুলো হয়তো জাস্ট অবজারভেশন, জেস্টার গুলো কি কি হতে পারে না হতে পারে সেইগুলো একটু মিউট করলাম। উনি কিছু বলতে চাইছেন? তা যাই হোক, সেই ব্যাপারগুলো আমরা দেখলাম। কিন্তু একটা কথা আমি এই প্রসঙ্গে বলবো, সেটা হচ্ছে রোগের চরম মুহূর্তে তার কি জেস্টার আমরা চেম্বারে পাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো কমন জেস্টার, মুখে হাত দিচ্ছে, কি করছে না করছে, এইগুলো চেয়ে অ্যাট হাইট অফ দি ডিজিজ বাচ্চা কি করছে সেটাকে আমাদের দেখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে যেগুলোতে আপনি হাইট অফ দি ডিজিজে পাবেন না, যেমন হাতের মধ্যে কোনো সিস্ট হয়েছে বা কোনো রকম ওয়ার্ডস রয়েছে, যেগুলোতে কিন্তু রোগের চরম অবস্থা বলে আপনার কিছু নেই। সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলো সব কাজে লাগবে। পারসিস্টিং মেন্টাল স্টেট যেগুলো আপনার চেম্বারে করছে, বাইরেও করছে, তখন কিন্তু যেগুলো ও বললো আজকে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বললো পারসিস্টিং, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাকে মায়ের কাছ থেকে এবং আপনি বাচ্চার কাছ থেকে যেগুলো দেখবেন সেগুলোকে কালেক্ট করতে হবে। সুতরাং এইগুলোকেও কিন্তু আপনাকে জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু আমরা 80% বলতে পারেন অবজারভেশন, বাই অবজারভেশন। আমাদের কান খোলা রাখতে হবে, কে কি বলছে না বলছে, এবং বাচ্চাটার দিকে আমাদেরকে তাকাতে হবে। একটা কথা এই প্রসঙ্গে বলি, 2 দিন আগে আমি একটা পেশেন্ট দেখছিলাম, বাবা সময় চলে যাচ্ছে, পেশেন্টটা কিন্তু প্রচন্ড হাইপার অ্যাক্টিভ ছিল। হাইপার অ্যাক্টিভ একটু আগে বলছিলেন যে ইনিশিয়েটিভ ল্যাক অফ ইত্যাদি বা আদার্স অন্যান্য যে সমস্ত টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ারিং ইন। দেখুন আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তার যে আসল যে ব্যাপারটা, মানে কোন জায়গাটা, কোর ফিলিংসটা, সেটাই কিন্তু আপনাকে ফিল করতে হবে। আপনাকে তখন কিন্তু শুধু ওই জায়গাগুলোকে ধরে যে এটা হলে পরে এটাই হবে, এই মানসিকতাটা কিন্তু ছাড়তে হবে। আসল জায়গাটা সে কি করছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে মন দিয়ে কিন্তু বুঝতে হবে, ভাবতে হবে। দেখুন একটা বাচ্চা প্রচুর রেস্টলেসনেস চিলড্রেন ইন, সেখানে আপনার প্ল্যাকেসিস রয়েছে, ফসফরাস রয়েছে, আরো অনেক রকম টিউবারকুলিনাম রয়েছে, অনেক রকম মেডিসিন আপনাদের কিন্তু রয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু লাইকো রয়েছে। এইবার সেই জায়গায় একটা বাচ্চার মধ্যে ডিক্টেটোরিয়াল যেটা, সেটা লাইকোর রয়েছে, আর ল্যাকেসিসের ডিক্টেটোরিয়াল রুব্রিক্সটা নেই। এই যে দিদিগুলো কোন জায়গাটা থেকে কোনটার সাথে কি পার্থক্য, সেটা কিন্তু একটা গ্ল্যান্স আপনাকে কিন্তু ওই সময় চিন্তা ভাবনা করে নিতে হবে। যাই হোক, খুব অসাধারণ ক্লাস হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলবো, যেটা হচ্ছে হিপোক্রেসি। হিপোক্রেসি নিয়ে একটুখানি বিতর্ক হচ্ছিল, তপনদা যে কথাটাকে বলেছে, পরাগ বা দুলাল এটাকে করছিল। অ্যাকচুয়ালি কিছু কিছু রুব্রিক্স রয়েছে, যে সমস্ত রুব্রিক্স গুলোকে আমরা যদি মনে করি যে এটা বাচ্চার কমন ক্যারেক্টার, কমন জিনিস, তাহলে সেইগুলোকে আমরা তার রুব্রিক্স হিসাবে ধরবো না। যেমন একটা হিডলেস, একটা বাচ্চা সাধারণত হিডলেস হতেই পারে। ফ্রিভোলাস, একটা বাচ্চা সাধারণত ফ্রিভোলাস হবেই। কিন্তু যদি কোনো একটা বিহেভিয়ার প্রবলেম, এক্ষেত্রে কিন্তু সেটার মধ্যে হিপোক্রেসি ঢুকে আছে। যদি তুমি বিহেভিয়ার প্রবলেম ধরো তাহলে হিপোক্রেসিটা না ধরলেও হবে, কিন্তু হিপোক্রেসি ওর মধ্যে ঢুকে রয়েছে। হিপোক্রেসি ইজ দ্য ডুয়েল ক্যারেক্টার। সে এক জায়গায় ভালো দেখাবে, আবার তার ভেতরে ভেতরে মন্দ স্বভাব রয়েছে। যখন আমরা একটা ছেলের মধ্যে প্রিকসিটি অফ দি চিলড্রেন ধরি, সেই ছেলেটা পিছন পাকার ছেলে, সে সবকিছু বোঝে, জানে, আর কেন আমরা হিপোক্রেসি ধরবো না? সুতরাং হিপোক্রেসি হতে পারে, অসুবিধার কোনো রকম কিছু, কিন্তু সেটা নির্ভর করছে ছেলেটা কতটা অ্যাডভান্স। ছেলেটার আমার কাছে এসে তার কথাবার্তা, তার চালচলন, সেটা বড়দের মতো কিনা, আর বড়রা সেটা বাচ্চাদের মতো কিনা। সুতরাং একটা অ্যাটিটিউড আমাদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে, বাই অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং। হিপোক্রেসি যে ধরা যাবে না এমন কোনো কিছু ব্যাপার নেই, হিপোক্রেসি ধরা যেতেই পারে যদি সেটা আনকমন হয়। কিন্তু যদি কমন হয়, যেটা বললাম ফ্রিভোলাস, হিডলেস, এগুলো বাচ্চাদের মধ্যে কমন, এগুলো আমরা দেখতে পাই। বিহেভিয়ার প্রবলেম চিলড্রেন ইন, এর মধ্যে অবশ্যই হিপোক্রেসিও ঢুকে রয়েছে। যাই হোক, অসাধারণ ক্লাস, খুব সুন্দর, ভালো লাগলো। মানে এইরকম ধরনের ক্লাসগুলো ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভরাত্রি জানিয়ে
শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। আর আগামী বুধবার কিন্তু থাকবেন, আমার ফ্রি ক্লাস আছে, নতুন করে একটা মেডিসিন পড়াবার ইচ্ছা আছে। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ স্যার। প্রণাম স্যার। গুড নাইট স্যার, গুড নাইট।